যে আজ থাইকা 200 বছর আগে শয়তানের লগে চুক্তি কইরা জল পিশাচ হইয়া গেছিল, তারে সাগরের অতল থাইকা দইরা আনা হইছে শুধু পবিত্র মাটিতে পুইতা রাখার জন্য, যাতে সে আর সাগরে ফিরা যাইতে না পারে। জল পিশাচ? তাইলে আমরা আজকা এক শয়তানের দাফন করলাম। ভাইজান দেখেন, রতন কবরের দিকে ইশারা করল। সকালের আলো ফোটার সাথে সাথে কবরের ওপরের ভেজা মাটিগুলো শুকিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে মাটির নিচ থেকে সামান্য কালো ধোঁয়া বের হচ্ছে, যেন ভেতরে থাকা জিনিসটা সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভ্যানটা উল্টাইয়া কফিনটা গর্তের কাছে না পড়লে আমরা ওরে গর্তে ফালাইতে পারতাম না। আর ও যদি বাইর হইতো, তাইলে এই গোরস্থান আজকা শ্মশান হইয়া যাইত। যাও, তোমরা বাড়িতে যাও। আজকা যে অভিজ্ঞতা হইল তা কাউরে কইলে কেউ বিশ্বাস করব না। তয় মনে রাখো, কিছু কিছু কফিন কখনোই খুলতে নাই। হঠাৎ করেই গোরস্থানের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। করিম আর জব্বার আলী খেয়াল করল রতন তাদের কাছ থেকে কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, একদম পাথরের মতো শক্ত হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। কিরে রতন, চল, কাম তো শেষ, খাড়ায় রইলি কেন? ভাইজান, ওই লোকটাকে। কোন লোক? এই গোরস্থানে তো আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। ওই যে কুয়াশার মধ্যে লোকটা ভেজা কাপড়ে খাড়ায় আছে, ওর শরীর দিয়া নোনা পানি পড়তাছে। করিম আর জব্বার আলী গেটের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু ঘন সাদা কুয়াশা। কিন্তু রতনের চোখের মণি কেমন যেন নীল হয়ে যাচ্ছে। রতন হঠাৎ করেই গোরস্থানের ভেতরের পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। মনে হচ্ছে কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। রতন, কই যাস? ওইদিকে তো পুকুর। রতন, যাইস না ওইদিকে। জব্বার ভাই, রতন রে ধরেন, ওরে পানির কাছে যাইতে দিয়েন না। ওরে তো ধরা যাইব না করিম, ওর গা দিয়া আগুন বাইর হইতাছে। রতন শূন্য দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে আছে। করিম দৌড়ে গিয়ে রতনের কপালে তাবিজটা ছোঁয়ালো এবং সজোরে একটা ধাক্কা মারল। রতন, নিজের নাম মনে কর। তুই সাগরের মাছ না, তুই মানুষ। তোর মা তোর লাইকা বাড়িতে ভাত নিয়ে বসে আছে। আল্লাহরে স্মরণ কর রতন, আল্লাহরে মনে কর। তাবিজটা ছোঁয়ানোর সাথে সাথে রতনের শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে পুকুরের পানিতে গিয়ে পড়ল। পুকুরের পানি মুহূর্তেই টকবক করে ফুটতে শুরু করলো। রতন জ্ঞান হারিয়ে করিমের গায়ে গড়িয়ে পড়ল এবং তার নীল হয়ে যাওয়া চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেল। ভাইজান, আমি কই? আমার খুব শীত করতেছে, লোনা পানির গন্ধ পাইতাছি কেন? হ্যাঁ, আর ডরাইস না বাপ। শয়তান তোয় কবজা করতে চাইছিল, কিন্তু পারে নাই। জল পিশাচের নজর আমরা কাটাইয়া দিছি। আলহামদুলিল্লাহ। চলো এখন এই অভিশপ্ত জায়গা থাইকা ফালাই। সূর্য এখনই উইটা পড়ব। তারা 3 জন গোরস্থানের গেটের দিকে হাঁটা শুরু করলো। ট্রাকটা যেখানে কফিনটা নামিয়ে দিয়েছিল সেখানে তারা থামল। দূরে গোরস্থানের গেটে সেই ট্রাকের ড্রাইভারকে দেখা যাচ্ছে। সে ফিরে এসেছে কোনো একটা কাগজের জন্য। ওস্তাদ, কাম শেষ? দাফন করছেন? হ, করছি। কিন্তু এই মরা মানুষ আপনারা কই থাইকা আনছেন? ভেতরে তো মানুষ না, সাক্ষাৎ শয়তান ছিল। শয়তান মানে? ওস্তাদ, কফিনের ভিতরে তো কেউ আসিল না। কি কইলেন? আমরা নিজেরা ভারী কফিনটা ঠেইলা গর্তে ফেললাম, ভেতর থেকে আওয়াজ শুনলাম, হাত দেখলাম। হারে না ওস্তাদ, ভুল বুঝতাছেন। বিদেশের ওই কোম্পানি আমাকে কইছে এইটা একটা খালি কফিন। 200 বছর আগে এক নাবিক সাগরে হারাইয়া গেছিল। তার দেহ পাওয়া যায় নাই। তার আত্মা যাতে শান্তি পায় সেই জন্য খালি কফিনটা দাফন করতে পাঠানো হইছে। লোকটা তো সাগরেই মইরা ভূত হইয়া আছে। কফিনই আইব কই থাইকা? হ্যাঁ, খালি কফিন? তাইলে ভেতর থাইকা কে আমাদের লোকে কথা কইল? কে রতন লে ডাকলো?
করিমের কথা শেষ হওয়ার আগেই রতন হঠাৎ কিলকিল করে হাসতে শুরু করলো। করিম আর জব্বার আলী রতনের দিকে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। ড্রাইভার ঠিকই কইছে ভাইজান, কফিনটা খালি আছিল। রতন তার হাতটা করিমের সামনে তুলে ধরল। দেখা গেল রতনের আঙুলের মাঝখানে হাঁসের পায়ের মতো পর্দা গজিয়েছে এবং তার নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে গেছে। তার গলার চামড়া ফেটে মাছের মতো কানকো বের হয়ে আসছে। কফিনটা খালি আছিল বইলাই তো সাগরের অতল থাইকা আইসা আমি ওইখানে লুকাইতে পারলাম। আপনার আমারে গর্তে পুঁতেন নাই, আপনার আমারে পবিত্র মাটি দিয়া এই জনপদে থাকার পারমিশন দিয়া দিছেন। এখন থাইকা আমি এই গ্রামেই থাকবো রতন হইয়া। রতনের চেহারা আবার স্বাভাবিক হয়ে গেল। সে করিমের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। দূরে সমুদ্রের গর্জন শোনা গেল, যেন সমুদ্র হাসছে। জব্বার ভাই, ও রতন না, ও রতন না।